আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানের পরমাণু হুমকির জবাবে এবার সরাসরি মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও আক্রমণাত্মক অবস্থানের জবাবে এবার মুসলিম দেশগুলো চীনের দিকে ঝুঁকছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত। এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের বর্তমান অবস্থার প্রতিফলন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানে আবারও মৃত্যুদণ্ড কার্যকর হল গুপ্তচর বৃত্তির অভিযোগে। এবার ফাঁসি দেওয়া হয়েছে বাবাক শাহবাজি নামের এক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের পরমাণু হুমকির জবাবে এবার সরাসরি মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের ধার জেলায় নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বলেন, নতুন ভারত আর কারও পরমাণু হুমকিতে ভয় পায় না, আমরা শত্রুর ঘরে ঢুকে জবাব দিই। এই বক্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিন্ধু। ভারতীয় সেনারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। এই অভিযানের পর জৈশ-ই মোহাম্মদ স্বীকার করেছে তাদের ঘাঁটি ধ্বংস হয়েছে এবং ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এসেছে। পাক সেনাপ্রধান আসিম মুনির এর আগে হুমকি দিয়েছিলেন, যদি আমরা ডুবে যাই, অর্ধেক পৃথিবীকে নিয়ে যাব। এই বক্তব্যকে টেনে মোদি বলেন, এটা নতুন ভারত, আমরা কাউকে ভয় পাই না। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তান সমর্থিত জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এরপর ভারতীয় সেনারা পাল্টা আক্রমণে পাকিস্তানের বিভিন্ন সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত করে। ভারত সরকার জানায়, সীমান্তে হামলা প্রতিহত করে তারা সফলভাবে জবাব দিয়েছে। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারত আর কোনো পরমাণু ব্ল্যাকমেল সহ্য করবে না, রক্ত আর পানি একসাথে প্রবাহিত হতে পারে না। তিনি ইঙ্গিত দেন, ১৯৬০ সালের ইন্দাস জলচুক্তি বাতিলের পথে ভারত এগোচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, জলপ্রবাহ বন্ধ করলে চুক্তি লঙ্ঘন হবে। তবে মোদি স্পষ্ট করে দেন, ভারতের পানি শুধু ভারতের কৃষকদের জন্য। মোদি আরও বলেন, ভারতের কোটি কোটি মা ও বোনেরা আমাকে আশীর্বাদ করছেন। তিনি হায়দ্রাবাদ মুক্তি দিবসের কথা তুলে ধরেন। ১৯৪৮ সালে ১৭ই সেপ্টেম্বর সর্দার প্যাটেলের নেতৃত্বে হায়দ্রাবাদ রাজ্য ভারতীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হয়েছিল। এই ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, আমাদের সেনাবাহিনী হায়দ্রাবাদকে মুক্ত করেছিল এবং ভারতের গৌরব পুনরুদ্ধার করেছিল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এই উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ এশিয়ায় পরমাণু উত্তেজনা বাড়লে তা গোটা বিশ্বের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও আক্রমণাত্মক অবস্থানের জবাবে এবার মুসলিম দেশগুলো চীনের দিকে ঝুঁকছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান সহযোগিতায়। এই পরিবর্তন শুধু কৌশলগত নয়, বরং আন্তর্জাতিক সামরিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলছে। মিশর ও চীনের মধ্যে অনুষ্ঠিত ইগল অফ সিভিলাইজেশন ২০২৫ নামের যৌথ বিমান মহড়া নিয়ে ইসরায়েলের মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, চীনের জে-10সি যুদ্ধবিমান এবং মিশরের মিগ-29 ইসরায়েল সীমান্তের খুব কাছাকাছি উড়েছে। ইসরায়েলি দৈনিক মাআরিফ একে উদ্বেগজনক ঘটনা বলে অভিহিত করেছে। বিশ্লেষকের মতে এটি চীনের মধ্যপ্রাচ্যে সামরিক অ্যাসার্টিভনেস এবং মিশরের কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিত। এই মহড়ার সময় চীনা যুদ্ধবিমানগুলো এমনভাবে উড়েছে যা ইসরায়েলের জন্য প্রতীকী ও উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্যাম্প ডেভিড অ্যাকার্স অনুযায়ী সিনাই পেনিনসুলা একটি ডিমিলিটারাইজড অঞ্চল, অথচ সেখানেই এই মহড়া হয়েছে। এতে ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি এজ নীতির ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি হতে পারে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার পর দেশটির রুশ নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। নিউজউইক জানায়, চীনা বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় ভুল ছিল চীনা অস্ত্র না কেনা। উইবোতে একাধিক চীনা অ্যাকাউন্ট দাবি করেছে, জে-35 যুদ্ধবিমান থাকলে এমন ক্ষতি হতো না। পাকিস্তান ইতিমধ্যে দাবি করেছে তারা চীনা জেট দিয়ে ভারতীয় বিমান ভূপতিত করেছে। এই ঘটনার পর পাকিস্তান, মিশর, ইউএই, ইরাক, আলজেরিয়া সব দেশেই চীনা অস্ত্রের চাহিদা বেড়েছে। চীন নিজেকে F-35 এর বিকল্প সরবরাহকারী হিসেবে তুলে ধরছে। চীনা মিডিয়া বলছে, চীনা অস্ত্রই এখন মুসলিম দেশগুলোর নিরাপত্তার ভবিষ্যৎ।
এদিকে ইসরায়েল যখন দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় তখন সাউথ চায়না মর্নিং পোস্ট জানায় কাতারে অনুষ্ঠিত জরুরি আরব ইসলামিক সম্মেলনে আরব ন্যাটো গঠনের প্রস্তাব আসে। মিশর চায় কায়রো ভিত্তিক সামরিক জোট, আর পাকিস্তান আহ্বান জানায় যৌথ টাস্ক ফোর্স গঠনের, যা ইসরায়েলের পরিকল্পনা পর্যবেক্ষণ ও প্রতিরোধে কাজ করবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার বলেন, ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতা করতে হবে, ইসলামিক দেশগুলোকে হত্যা করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই তিনটি ঘটনা, মিশর, চীন মহড়া, ইরানে ইসরায়েলি হামলা এবং কাতারে আরব সামরিক ঐক্য, সব মিলিয়ে বোঝা যাচ্ছে মুসলিম দেশগুলো এখন চীনের দিকে ঝুঁকছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের পথে এগোচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ভারত। এই সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের বর্তমান অবস্থার প্রতিফলন। 12 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় জাপাদ 2025 নামের এই মহড়া। আল জাজিরার তথ্য অনুযায়ী ভারত এই মহড়ায় 65 জন সেনা পাঠিয়েছে, যাদের মধ্যে ছিল কুমায়ুন রেজিমেন্টের সদস্যরা। মহড়ায় অংশ নেয় প্রায় 1 লাখ সেনা, পারমাণবিক সক্ষম বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং ভারী কামান। ইন্ডিয়া টুডে জানায় এতে ছিল 333টি যুদ্ধবিমান এবং 247টি নৌযান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে উপস্থিত ছিলেন রাশিয়ার মুলিনো ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে মহড়ার মূল কার্যক্রম পরিচালিত হয়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতিতে প্রস্তুতি যাচাই করা। ফার্স্ট পোস্ট জানায় ভারত এই মহড়ায় অংশ নিয়েছে যৌথ প্রশিক্ষণ, কৌশলগত অনুশীলন এবং বিশেষ অস্ত্রদক্ষতা অর্জনের লক্ষ্যে। এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। আল জাজিরায় জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যে 50% শুল্ক বসিয়েছেন। তার অভিযোগ, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে। ট্রাম্প বলেন, ভারত ও রাশিয়া এখন চীনের অন্ধকার জগতে হারিয়ে গেছে। এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং প্রাকৃতিক অংশীদার। আমি বিশ্বাস করি আমাদের বাণিজ্য চালনা সীমাহীন সম্ভাবনা উন্মোচন করবে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই বক্তব্য তুলে ধরা হয়। এই মহড়ায় শুধু ভারত নয়, অংশ নিয়েছে ইরান, বাংলাদেশ, বুর্কিনা ফাসো, কঙ্গো এবং মালি। ফার্স্ট পোস্ট জানায় রাশিয়া এই মহড়ার মাধ্যমে আফ্রিকা ও এশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। বিশ্লেষকদের মতে, ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন বাড়ছে, তখন ভারতের এই অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে দেখে। এই মুহূর্তে ভারত একদিকে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আশাবাদী। এই দ্বৈত অবস্থানই হয়তো ভারতের কূটনীতির নতুন সংজ্ঞা। ইরানে আবারও মৃত্যুদণ্ড কার্যকর হল গুপ্তচর বৃত্তির অভিযোগে। এবার ফাঁসি দেওয়া হয়েছে বাবাক শাহবাজি নামের এক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞকে, যিনি ইরানের দাবি অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, শাহবাজি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রমণ করে ডেটা সেন্টার, সামরিক অবকাঠামো এবং উচ্চ নিরাপত্তা কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করতেন। এই তথ্য তিনি মোসাদের কাছে পাঠাতেন অর্থ ও বিদেশে বসবাসের প্রতিশ্রুতির বিনিময়ে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রকল্প, সেনা সদস্য, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রোফাইল এবং দুর্বলতা সম্পর্কে বিস্তারিত তথ্য বিদেশে পাঠিয়েছেন। এই মামলায় ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে এবং 16 সেপ্টেম্বর সকালে ফাঁসি কার্যকর করা হয়। তবে মানবাধিকার সংস্থাগুলো এই রায়কে অন্যায্য বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, শাহবাজিকে মাসের পর মাস আইনজীবী ছাড়া আটক রাখা হয়, নির্জন কারাবাসে রাখা হয় এবং পরিবারকে হুমকি দিয়ে স্বীকৃতি আদায় করা হয়। আল জাজিরার রিপোর্টে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য। শাহবাজি আসলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি রাশিয়ার বিরুদ্ধে সাহায্য করতে চেয়েছিলেন। এই চিঠিকে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির প্রমাণ হিসেবে ব্যবহার করে। এমনকি আদালতে বলা হয়, মোসাদ তাকে মাইক্রোসফট ওয়ার্ড শেখায়, যা মানবাধিকার কর্মীদের মতে অবাস্তব যুক্তি। এই মামলায় শাহবাজির সঙ্গে কাজ করতেন ইসমাইল ফেকরি নামের আরেক ব্যক্তি, যাকে 2025 সালের জুনে ফাঁসি দেওয়া হয়। ইরান দাবি করে, তারা 12 দিনের ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের পর গুপ্তচর বিরোধী অভিযান জোরদার করেছে এবং এই মামলাগুলো সেই অভিযানের অংশ। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, 2025 সালের আগস্ট পর্যন্ত ইরানে 841 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, যার মধ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 9 জন। তারা বলছে, ইরান রাষ্ট্রীয় ভয় দেখানোর হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে এবং জাতিগত অল্প সংখ্যক ও অভিবাসীদের ডিসপ্রপোর্শনেট টার্গেট করা হচ্ছে।
এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় ইরান এখন ইসরায়েলের বিরুদ্ধে ছায়াযুদ্ধকে আরও কঠোরভাবে মোকাবিলা করছে এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরও জোরালোভাবে উঠছে।